নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। হাজতে ড্রোনের মাধ্যমে ডাক সেবা চালু, অসমে নতুন যুগের সূচনা। মহিলাদের অভিযোগ জানাতে নতুন মোবাইল অ্যাপ চালু অসম মহিলা কমিশনের। শিলচরে গুয়াহাটি হাইকোর্টের স্থায়ী বেঞ্চের দাবি রাজ্যসভায়, সরব সুস্মিতা দেব। প্রবীণ রাজনীতিক হেমেন দাস গুরুতর অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন। সোলোমোরার জোড়া গোলে মাতৃভূমি কাপে আইএনএফসির জয়লাভ। স্বপ্নের হিউন্ডাই এখন হাতের নাগালে। নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে এই সুযোগ একেবারেই হাতছাড়া করবেন না। সিংভি হিউন্ডাই নিয়ে এসেছে প্রথমবারের মতো আকর্ষণীয় পঞ্চপত্র অফার, যেখানে আপনার স্বপ্নের হিউন্ডাই গাড়ি কেনার আনন্দ হবে আরও সাশ্রয়ী, আরও লাভজনক। বিশ্বমানের প্রযুক্তি, অত্যাধুনিক সেফটি ফিচার, শক্তিশালী বিল্ড কোয়ালিটি, স্টাইলিশ ডিজাইন এবং অসাধারণ পারফরমেন্স, সবকিছু মিলিয়ে হিউন্ডাই আজ লক্ষ লক্ষ ভারতীয় পরিবারের প্রথম পছন্দ। প্রথম স্বাধীনতা দিবসে বিশেষ অফার। 15ই আগস্টের মধ্যে আপনার পছন্দের হিউন্ডাই গাড়ি বুক করুন এবং জিতে নেওয়ার সুযোগ পান সর্বোচ্চ পঞ্চপত্র অফার। আজই পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন সিংভি হিউন্ডাই শোরুমে। আপনার জন্য অপেক্ষা করছে আকর্ষণীয় অফার, সহজ ফাইন্যান্সের সুবিধা এবং বিশ্বস্ত পরিষেবা। হিউন্ডাই, আপনার ভরসা, আমাদের শক্তি। সিংভি হিউন্ডাই শোরুম, সোনাই রোড, শিলচর। আজই বুক করুন, সেরা অফার উপভোগ করুন আর স্বপ্নের হিউন্ডাই নিয়ে ফিরুন নিজের ঠিকানায়। এবারে বিস্তারিত খবর। হাজতে ড্রোনের মাধ্যমে ডাক সেবা চালু, অসমে নতুন যুগের সূচনা। ভারতীয় ডাক বিভাগের যুগান্তকারী পদক্ষেপ। এবার ড্রোনের মাধ্যমে ডাক সেবা চালু হল অসমের হাজো উপডাকঘরে। হিমাচল প্রদেশের পর অসমের হাজোতেই দেশের দ্বিতীয় এই ধরনের প্রকল্পের সূচনা করা হয়েছে। ড্রোন প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও নিরাপদে ডাক ও বিভিন্ন সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত এলাকায় ডাক পরিষেবা আরও সহজলভ্য করতে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। হাজো উপডাকঘরে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন অসমের পোস্টমাস্টার জেনারেল শচীন কিশো। ভারতীয় ডাক বিভাগের এই নতুন উদ্যোগকে প্রযুক্তি নির্ভর ও আধুনিক ডাক পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। V2 ড্রোনের মাধ্যমে ডাক পরিবহন সফলভাবে চালু হলে ভবিষ্যতে অসমের আরও বিভিন্ন এলাকায় এই পরিষেবা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। এর ফলে সময় কমার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে দ্রুত ডাক পরিষেবা পৌঁছে দেওয়া আরও সহজ হবে। BTN নিউজ। कि आसाम से पहली बार हम लोग ड्रोन के माध्यम से अपने डाक को, अपने बैग को यहाँ से जो 2 जगह पे हम लोग डिलीवरी करने जा रहे हैं। और आज की उसकी शुरुआत जो एक नया माइलस्टोन है हमारे डाक विभाग के इतिहास के लिए। और इस पहल के लिए हम अपनी सबसे पहले तो अपने माननीय मंत्री जी ज्योतिरादित्य सिंधिया सर को बधाई देना चाहूँगा कि उन्होंने उनके ही पहल से सबसे पहले शुरुआत ये हिमाचल प्रदेश में हुआ और आज ये आसाम में शुरू हुआ है। और आसाम के इस हाजो इस सब पोस्ट ऑफिस से शुरू हुआ है। মহিলাদের অভিযোগ জানাতে নতুন মোবাইল অ্যাপ চালু অসম মহিলা কমিশনের। অসমের মহিলাদের আরও সহজে অভিযোগ জানানো এবং সহায়তা পাওয়ার সুযোগ করে দিতে নতুন একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করল অসম স্টেট কমিশন ফর ওমেন, ASCW। অসম মহিলা কমিশনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই মোবাইল অ্যাপের উদ্বোধন করেন অসমের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অজন্তা নেওগ। এই অ্যাপের মাধ্যমে রাজ্যের মহিলারা কমিশনের দফতরে সরাসরি উপস্থিত না হয়েই নিজেদের অভিযোগ নথিভুক্ত করতে এবং প্রয়োজনীয় সহায়তার জন্য আবেদন করতে পারবেন। বিশেষ করে প্রত্যন্ত এলাকার মহিলা কিংবা বিভিন্ন পরিস্থিতিতে যাদের পক্ষে কমিশনের কার্যালয়ে সরাসরি পৌঁছানো কঠিন, তাদের জন্য এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। নতুন এই ডিজিটাল পরিষেবার মাধ্যমে মহিলাদের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত এবং সহজলভ্য করার লক্ষ্য নিয়েছে অসম স্টেট কমিশন ফর উইমেন। BTN নিউজ, গুয়াহাটি। শিলচরে গুয়াহাটি হাইকোর্টের স্থায়ী বেঞ্চের দাবি রাজ্যসভায়, সরব সুস্মিতা দেব। বিচার পাওয়ার অধিকার ভৌগোলিক অবস্থান কিংবা আর্থিক সামর্থ্যের উপর নির্ভর করতে পারে না, এই বার্তা দিয়ে রাজ্যসভায় বরাক উপত্যকার মানুষের জন্য শিলচরে গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ স্থাপনের জোরালো দাবি তুললেন বিজেপি সাংসদ সুস্মিতা দেব। বাদল অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি দীর্ঘদিনের এই অমীমাংসিত বিষয়টি সংসদের সামনে তুলে ধরেন। সুস্মিতা দেব বলেন, কাছাড়, হাইলাকান্দি ও ঘৃমভূমি জেলার 35 লক্ষ নাগরিকের আইনি সুরক্ষার জন্য প্রায় 343 কিলোমিটার পথ পাড়ি দিয়ে গৌহাটিতে হাইকোর্টে যেতে হয়। এর ফলে যাতায়াতের খরচের পাশাপাশি থাকা খাওয়া এবং বারবার আদালতে হাজির হওয়ার কারণে সাধারণ মানুষের উপর ব্যাপক আর্থিক ও লজিস্টিক চাপ তৈরি হয়। বিশেষ করে দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক, কৃষক, নারী, প্রবীণ নাগরিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েন। অনেক ক্ষেত্রে এই পরিস্থিতির কারণে মানুষ ন্যায় বিচার চাওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হন বলে দাবি করেন তিনি।
Ms. Sushmita Devji. Thank you, sir. My subject is demand for establishment of a permanent bench of Guwahati High Court in Silchar, Assam. I seek to raise the need to strengthen access to justice for the people of the Barak Valley in Assam through the establishment of a permanent bench of the Guwahati High Court at Silchar. Access to justice cannot depend upon geography or the financial capacity of a litigant. Yet, thousands of citizens from the districts of Kachar, Hailakandi and Karimganj have to travel nearly 343 kilometers to Guwahati to approach the High Court. The cost of travel, accommodation, loss of wages and repeated court visits places an undue burden on farmers, daily wage workers, women, senior citizens and small traders, thereby often discouraging them from pursuing legitimate legal remedies. The Barak Valley is home to more than 36 lakhs people, but despite its sizable population and distinct geographical location, it continues to remain without a permanent bench of the Guwahati High Court. This gap undermines the constitutional promise of equal access to justice and warrants urgent attention. Access to justice is an integral facet of the right to life under Article 21 of the Constitution. I therefore urge the government to initiate the necessary consultations with the authorities concerned for the early establishment of a permanent bench at Silchar. I also urge the government to evolve objective criteria for establishing additional High Court benches in undeserved regions. প্রবীণ রাজনীতিক হেমেন দাস গুরুতর অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন। গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ রাজনীতিক হেমেন দাস। তার জরুরি চিকিৎসার জন্য প্রয়োজন বি নেগেটিভ গ্রুপের রক্ত। চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী দ্রুত রক্ত সংগ্রহের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সরভোগ বিধানসভা কেন্দ্র থেকে 4 বার বিধায়ক নির্বাচিত এই প্রবীণ জননেতার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। তার দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি শহীদ ধরণী রিজাল রক্তদান সমিতির উদ্যোগে বি নেগেটিভ রক্তদাতাদের কাছে রক্তদানের আবেদন জানানো হয়েছে। রোগীর সংকটজনক অবস্থার কথা বিবেচনায় রক্তদাতাদের বিলম্ব না করে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। বিটিএন নিউজ। সোলোমোরার জোড়া গোলে মাতৃভূমি কাপে আইএনএফসির জয়লাভ। দুর্দান্ত জয় দিয়ে মাতৃভূমি কাপে নিজেদের অভিযান শুরু করল আইএনএফসি। প্রথম রাউন্ডের খেলায় এই গ্রুপ থেকে তৃতীয় দল হিসেবে 2026 সালের মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করল আইএনএফসি। মঙ্গলবার ধলাইয়ের বিএনএম পিএইচএ স্কুলের খেলার মাঠে প্রতিপক্ষ লোকনাথপুর এফসিকে 2-0 গোলের ব্যবধানে হারিয়েছে তারা। এদিন প্রথমার্ধের খেলায় 2-0 গোলে এগিয়ে থাকে আইএনএফসি। স্ট্রাইকার সোলোমোরা আইএনএফসির হয়ে জোড়া গোল করেন খেলার 2 ও 27 মিনিটে। প্রথমার্ধে লিডে উজ্জীবিত আইএনএফসি দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর চেষ্টা করে এবং সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা করে লোকনাথপুর দল, কিন্তু দুদলই দ্বিতীয়ার্ধের খেলায় গোল করতে সক্ষম হয়নি। শেষ পর্যন্ত 2-0 গোলে ম্যাচ জিতে নেয় আইএনএফসি দল। প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয় লোকনাথপুর দলকে। উল্লেখ্য, এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন আইএনএফসি দলের খেলোয়াড় সোলোমোরা। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন এদিনের আমন্ত্রিত অতিথি প্রাক্তন ফুটবলার তুষার কান্তি বর্মন। এদিন খেলা পরিচালনা করেন শামীম আহমেদ লস্কর, কমরুজ্জামান লস্কর, প্রবীণ বর্মন ও নুংশি তম্বি সিংহ। বুধবার এ গ্রুপ থেকে প্রথম রাউন্ডের চতুর্থ খেলায় তাহের এফসি সপ্তগ্রাম ও আইমা রক্স শিলচর পরস্পরের মোকাবিলা করবে বলে জানিয়েছেন আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন। বিটিএন নিউজ। ফাউল হয়ে গেছে। দারুণভাবে 2 নম্বর চাষি অবদান আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। গোল হয়েছে 2টা গোল, সাদা গাছে 2টা গোল দিচ্ছে। আবার দেখা যাক, আবার বল নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছে। দেখা যাক এখান থেকে গোল হবে কিনা। আইএনএফসি সুন্দর একটি সুযোগ, তো গোলকিপার
উধারবন্দে ভয়াবহ ঘূর্ণিঝড়, লন্ডভন্ড বিস্তীর্ণ এলাকা, উপড়ে পড়ল গাছ, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎ পরিষেবা ব্যাহত। সোমবার রাতে আচমকাই ভয়াবহ ঘূর্ণিঝড়ে লণ্ঠভণ্ড হয়ে গেল উধারবন্দের বিস্তীর্ণ এলাকা। ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যেই উপড়ে পড়ে বড় বড় গাছ, ক্ষতিগ্রস্ত হয় একাধিক ঘরবাড়ি, বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটি ও তার ছেড়ে পড়ায় ব্যাহত হবার আশঙ্কা তৈরি হয়েছে বিদ্যুৎ পরিষেবায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে হঠাৎ প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই তা ভয়াবহ রূপ নেয়। প্রচণ্ড বাতাসের দাপটে রাস্তার পাশে থাকা বহু গাছ উপড়ে পড়ে। কোথাও গাছের ডালপালা ভেঙে রাস্তার উপর পড়ে জনচলাচলের সমস্যা তৈরি হয়। বেশ কয়েকটি বাড়ির চাল ও অন্যান্য অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ঝড়ের তাণ্ডবে বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হওয়ায় রাতের অন্ধকারে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ঝড় থামার পর স্থানীয় বাসিন্দারা ক্ষয়ক্ষতির চিত্র দেখতে বেরিয়ে আসেন। অনেক জায়গায় নিজেদের উদ্যোগে রাস্তা থেকে গাছ সরানোর কাজ শুরু করেন তারা। পরিস্থিতি সামাল দিতে রাতেই ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছান উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা। পাশাপাশি রাতেই মাঠে নামে STRF। উদ্ধার ও পরিস্থিতি স্বাভাবিক করার কাজেই শুরু হয় তৎপরতা। এদিকে ঘূর্ণিঝড়ের ঠিক কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার পূর্ণাঙ্গ হিসাব এখনও পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে ক্ষয়ক্ষতির হিসাব নেওয়া হচ্ছে। পাশাপাশি দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। BTN নিউজ, শিলচর। বিধবার জমি বিক্রি করে 60 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, কাটিগড়ার নাতানপুরে চাঞ্চল্য। কাটিগড়ায় স্বামীহারা এক বিধবার জমি বিক্রি করে প্রায় 60 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। ঘটনায় কাটিগড়া সার্কেল অফিসার ও থানার ওসির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন নজাতপুরের হুচনারা বেগম মজুমদার। অভিযোগ, স্বামীর এক নিকট আত্মীয় ওয়ারিসুল আম্বিয়া তাপাদার ওরফে আলী সহযোগিতার আশ্বাস দিয়ে হুচনারা বেগমের আস্থা অর্জন করেন। পরে তার আধার, ভোটার, প্যান কার্ড, ব্যাংকের পাসবুক ও চেকবই নিজের কাছে নিয়ে নেওয়া হয় বলে দাবি। গত 19 মে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে তাকে কাটিগড়া সাব রেজিস্ট্রার কার্যালয়ে নিয়ে গিয়ে কোরইকান্দি এলাকায় প্রায় 12.5 কাটা পৈতৃক জমি বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ। দলিলে 12 লক্ষ টাকা গ্রহণের কথা থাকলেও তিনি কোনো অর্থ পাননি বলে দাবি করেছেন। জমিটির বর্তমান বাজার মূল্য প্রায় 60 লক্ষ টাকা বলে দাবি অভিযোগকারিনীর। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, নথিপত্র, প্রাপ্য অর্থ ফেরত এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। BTN নিউজ, কালাইন। আমার নাম মাসুদ আহমেদ। আমার গ্রাম পুরো আমার সম্পর্কে তাই ছিলাম, তাই না হামসায়াত গিয়া আমরা পুরো নাগাদপুর বড় হামসায়াত গিয়া এটা মানে বিচার দিচ্ছেন আমরা গ্রামবাসী সব মিলিয়া তাদের একটা ন্যায্য বিচার দিয়া দিন। তাই সম্পূর্ণ কিছু জানাই না, তাহলে ওয়ারিসুলাম দিয়া টাকাটা পুরোপুরি আনি হয়ে থাকে সম্পূর্ণ নিয়া তাহলে ইন্দিরাবাস কিতা দিতে হইয়া 3-4 বছর থেকে তাদের সম্পর্ক নিয়া তাহলে জায়গাটা রেজিস্ট্রি করছে। যে জায়গার মূল্য 6 লাখ থেকে 7 লাখ টাকা, পরে খান্দি চৌমাতার জায়গা, ওই জায়গা খালি দলিল 12 লাখ উল্লেখ করছে। 12 লাখ উল্লেখ করে জায়গাটা বেশিছে, 1.5 টাকা তাই পাইছে না। তার অ্যাকাউন্টও আরও 59 টাকা আসলো। তার অ্যাকাউন্টও তাই মাইকে আল্লাহ বাস্তে ব্যাংক আরও অরুণোদয়ের পয়সা আসলো, ও পয়সাটাও নিয়ে নিছে। এখন সম্পূর্ণ তানে আমরা গ্রামবাসী মিলিয়া চান্দা তুলিয়া চালাই নিয়ে কতদিন কারণ প্রেশারও ট্যাবলেট নাই, আমরা চান্দা তুলিয়া নিয়ে প্রেশারও ট্যাবলেট দিয়ে দিছি। আমার নাম বিসমিল্লাহ বেগম মজুমদার। আমাকে বলছে অন্যটি নিয়ে গেছে, গিয়া আমার ডকুমেন্ট আমার সারা লইয়া গেছে, তারপর ডেথ সার্টিফিকেট, আমার ডকুমেন্ট, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আই কার্ড সব লিয়ে গেছে। লিয়ে গিয়া আমার বলছে অন্যটি দেও গড় রাখা গড় বানাই যায়। তারপর লিয়ে গেছে গিয়া সম্পূর্ণ জমিন বেসাইছে আমার বাপুর বাড়ি করে হাঁদি আমার জমাই বাড়ি না। তারপর গিয়া জমিন বেসাই রয়েছে আমি জানি না, না জানাই এ আমার সব ডকুমেন্ট দেখা সম্পূর্ণ সারাটা লিয়ে গেছে যে আমি করতে পারি না। বাকি আমি জানছি যে আমার বাপুর বাড়ি জায়গা এ বেশিছে, বেশিয়া ও কত লাখ টাকা লইয়া গেছে, আমিও করতে পারি না। এখন আমি সবর গেছে বিচার চাইয়া আমি কোর্টও কেস দিয়েছি,
সবার কাছে বিচার চাই আর আপনারা ওখানটা আমার সহযোগিতা করবেন আমি করেছিলাম যে টাকাটা যে আমার বাড়িও না যাচ্ছে সব কিছু হইতে পারছে নোয়ারি তুলাম বিয়ার নামে এখন সতারোকে দামান্ত লাগে আর অসমের জন্য ৬৬ কোটি টাকার আর্থিক প্রস্তাবে অনুমোদন। অসমের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ৬৬ কোটিরও বেশি টাকার আর্থিক প্রস্তাবে অনুমোদন দিল স্ট্যান্ডিং ফাইন্যান্স কমিটি। নারী ও শিশু উন্নয়ন, স্বরাষ্ট্র ও রাজনৈতিক পরিবহন এবং শিল্প দপ্তরের একাধিক প্রকল্পে এই অর্থ বরাদ্দ করা হবে। এর মধ্যে অঙ্গনবাড়ি কেন্দ্রগুলির সহায়তা ও বিভিন্ন সুবিধার জন্য ২৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। কুকি ও হমার গোষ্ঠীর পুনর্বাসনের জন্য ১৪ কোটি ৩২ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। এছাড়া আমিনগাঁওয়ে জেলা পরিবহন দপ্তরের নতুন ভবন নির্মাণে ১০ কোটি ৯২ লক্ষ টাকা এবং শোনিতপুরের একটি শিল্পাঞ্চলে বিদ্যুৎ পরিকাঠামো উন্নয়নে ১৫ কোটি ৭২ লক্ষ টাকা বরাদ্দ করা হবে। সরকারের এই আর্থিক অনুমোদনের ফলে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলির উন্নয়ন ও পরিকাঠামো শক্তিশালী করার কাজ আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে। বিটিএন নিউজ। মাথায় কাঠ দিয়ে নির্মম আঘাত, শিলচর মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন যুবক। ৮ দিনেও অভিযুক্তরা অধরা। গরু ঘরে ঢুকে যাওয়ার অপরাধে ২৩ বছরের এক যুবককে নির্মমভাবে মারধর, মাথায় শক্ত কাঠ দিয়ে এমন আঘাত করা হয়েছে যে মাথার হাড়ে গুরুতর চোট নিয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন চুনিলাল কৈরি। অস্ত্রোপচারের পর তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। অথচ অভিযোগের ৮ দিন পরও অধরা ৩ অভিযুক্ত, গোপাল কৈরি, আশুতোষ কৈরি ও রামলাল কৈরি। ঘটনার সূত্রপাত গত ৪ আগস্ট। লক্ষ্মীপুরের বাঁশকান্দির নরায়ণপুর কাদারপাড়া বস্তিতে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন ২৩ বছরের চুনিলাল। সেই সময় একটি গরু ঢুকে যায় গোপাল কৈরির ঘরে, আর এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় তাণ্ডব। গোপাল কৈরি, রামলাল কৈরি ও আশুতোষ কৈরা মিলে চুনিলালকে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে শক্ত কাঠ দিয়ে তার মাথায় আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন যুবকটি। চুনিলালকে বাঁচাতে তার স্বজনরা ছুটে গেলে তাদেরও মারধর করা হয়। পরে বাঁশকান্দি পুলিশ ফাঁড়িতে এফআইআর দায়ের করা হলেও প্রশ্ন উঠছে, এত গুরুতর অভিযোগের পরও কেন এখনও গ্রেফতার হয়নি অভিযুক্তরা? আক্রান্তরা এসএসপির দ্বারস্থ হয়েছেন। একজন তরুণের জীবন এখন সংকটে, পরিবার হাসপাতালের দরজায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। বিটিএন নিউজ। রাহুল গান্ধী ব্যর্থ নেতা, বিস্ফোরক মন্ত্রী পীযূষ হাজারিকা। রাহুল গান্ধীকে ব্যর্থ নেতা বলে তীব্র আক্রমণ করলেন অসমের মন্ত্রী পীযূষ হাজরিকা। তার অভিযোগ, ঝাড়খণ্ডে ছাত্রছাত্রীদের ওপর কাঁটাতারের ব্যারিকেড দিয়ে নির্মম হামলা করা হলেও রাহুল গান্ধী নীরব রয়েছেন। পীযূষ হাজরিকার দাবি, ঝাড়খণ্ডে কংগ্রেসের সরকার থাকার কারণেই এই ঘটনা নিয়ে মুখ খুলছেন না রাহুল গান্ধী, অথচ দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে গিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করছেন। ঝাড়খণ্ডের ঘটনায় রাহুল গান্ধীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেস নেতৃত্বকে সরাসরি নিশানা করেন পীযূষ হাজরিকা। বিটিএন নিউজ, গুয়াহাটি। রাহুল গান্ধী ডাঙৰীয়া এগৰাকী ফেইল লিডাৰ। তেওঁ এটা ইস্যু কোনোবাই কৈ থাকিব, ওপৰত জঁপিয়াই দিয়ে। কোনোবা এটা ইস্যু এটা বনাব, ছাত্ৰ ছাত্ৰীয়ে ইস্যু এটা বনাইছে, তেওঁ ওপৰতে জঁপিয়াই দিয়ে। আৰু যেতিয়া ঝাৰখণ্ডৰ ওপৰত তেওঁক সোধে, তাৰ ওপৰত তেওঁ মাতবোল নিদিয়ে। ৰাহুল গান্ধী ডাঙৰীয়া, আপুনি যন্তৰ মন্তৰলৈ গ'ল, আপুনি প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াৰ আৱাসত গৈ ছিকিউৰিটি ব্ৰিজ কৰি নাটক কৰিলে। আপোনাৰ য'ত চৰকাৰ আছে ঝাৰখণ্ডলৈ আপুনি কিয় নগ'ল? ঝাৰখণ্ডত এই এক্সাম বাতিল হ'ব লাগে বুলি, এই এক্সাম কেইটা বাতিল হ'ব লাগে বুলি, পৰীক্ষা কেইটা বাতিল হ'ব লাগে বুলি তেওঁ এবাৰ কিয় নক'লে? তাৰপাছত যোৱাকালি যেতিয়া বৰ্বৰোচিত ঘটনা হ'ল, ছাত্ৰ ছাত্ৰীৰ ওপৰত পুলিচে লাঠিচাৰ্জ কৰিলে, আনকি কাঁইটীয়া তাঁৰ লগাই দিছে। কাঁইটীয়া তাঁৰ লগাই দিছে। ভাৰত পাকিস্তান বাংলাদেশ বৰ্ডাৰত আমি কাঁইটীয়া তাঁৰ লগাওঁ। ৰাঁচীত কি কৰিছে, ছাত্ৰ ছাত্ৰীক ৰাখিবলৈ, আন্দোলনৰ পৰা আঁতৰাই ৰাখিবলৈ বেৰিকেডত কাঁইটীয়া তাঁৰ লগাই দিছে। 6 লেন বেৰিকেড লগাই দিছে। কিমান বৰ্বৰোচিত ঘটনা! লাঠিচাৰ্জ কৰিছে, পানী মাৰিছে, কন্দুৱা গেছ দিছে, মুঠৰ ওপৰত অত্যাচাৰ। কিন্তু মই কি প্ৰশ্ন কৰিব খুজিছোঁ, ভাৰতীয় জনতা পাৰ্টীৰ ফালৰ পৰা আমি প্ৰশ্ন কৰিব খুজিছোঁ, ৰাহুল গান্ধী ডাঙৰীয়া, আপুনি কালি কি টুইট কৰিলে? তেখেতে চিম্পুল এটা টুইট কৰিলে। কি কৰিলে? যে দি ইউজ অফ ফ'ৰ্চ এগেইনষ্ট ষ্টুডেণ্ট প্ৰটেষ্টিং ইন ঝাৰখণ্ড ইজ ৰং। তাৰ ওপৰত একো কৰা নাই, ডিমাণ্ড কৰা নাই, ৰং বুলি কৈ থৈছে। কিন্তু ঝাৰখণ্ড চৰকাৰৰ শিক্ষামন্ত্ৰীৰ পদত্যাগ দাবী কৰা নাই, বা ঝাৰখণ্ড চৰকাৰৰ এই পৰীক্ষা পাতা অনুষ্ঠানকেইটা ঝাৰখণ্ড চৰকাৰ বেয়া বুলি তেওঁ ক'বলৈ সাহস কৰা নাই। আনকি যিকেইজন চৰকাৰৰ তৰফৰ পৰা
মিডিয়েটৰ দিছে ছাত্ৰ ছাত্ৰীৰ লগত আলোচনা কৰিবলৈ। তাত কংগ্ৰেছ দলৰ মন্ত্ৰীও আছে। বর্ষায় নৌকায় ভরসা, শিলচরের অদূরেই বছরের পর বছর দুর্ভোগে রাখাল খালের পাড়ের মানুষরা। শিলচর শহরের অদূরে বর্ষা এলেই নৌকায় ভরসা। বছরের পর বছর রাস্তার সমস্যায় দুর্ভোগ পোহাচ্ছেন তারাপুর জিপির রাখাল খালের পাড়ের অর্ধশতাধিক পরিবার। নির্বাচন আসে, প্রতিশ্রুতি আসে, কিন্তু বদলায় না পরিস্থিতি। চৈত্র থেকে আশ্বিন বছরের দীর্ঘ সময় জলের তলায় থাকে রাস্তার একাধিক অংশ। কোথাও আবার কাদা এতটাই বেশি যে পায়ে হেঁটে চলাও কঠিন। ফলে বর্ষাকালে যাতায়াতের প্রধান ভরসা হয়ে দাঁড়ায় নৌকা। শুধু দৈনন্দিন যাতায়াত নয়, অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া কিংবা মৃতদেহ সংস্কারের জন্য নিয়ে যেতেও চরম সমস্যায় পড়তে হয় পরিবারগুলিকে। জল কাদা পেরিয়ে স্কুলে যেতে সমস্যায় পড়ে পড়ুয়ারাও। স্থানীয়দের অভিযোগ, আগে এলাকাটি বরখালা বিধানসভার রাজনগর জিপির অন্তর্ভুক্ত ছিল। রাস্তার কাজের নামে ফলক বসানো হলেও বাস্তবে সামান্য মাটি ফেলে কাজ শেষ করে দেওয়া হয়েছে। স্থায়ীভাবে রাস্তা নির্মাণ বা উঁচুকরণের ব্যবস্থা না হওয়ায় প্রতি বছর বর্ষা এলেই একই দুর্ভোগ ফিরে আসে। নির্বাচনের সময় প্রতিশ্রুতি মিললেও বাস্তবে কাজ হয়নি বলে ক্ষোভ এলাকাবাসীর। এবার বছরের পর বছর ধরে চলা এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ চেয়েছেন তারা। এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তা নির্মাণ ও উঁচুকরণের স্থায়ী ব্যবস্থা করা হোক। বর্ষার সময় আর যেন নৌকার উপর নির্ভর করে জীবন কাটাতে না হয়, এটাই এখন তাদের একমাত্র দাবি। বিটিএন নিউজ, শিলচর। আমরা বড়খলা সমষ্টি ছিলাম, বর্তমানে শিলচর সমষ্টির তারাপুর জিবি রাখালখালে পার্ট 1। আমরা এই রাস্তার উপরে গত আশ্বিন মাস থেকে চৈত্র মাস থেকে কার্তিক মাস পর্যন্ত আমরা এই রাস্তা জলমগ্ন থাকে। তাই আমরা ছাত্রছাত্রী স্কুল যাওয়া এবং বেমারি অসুস্থ মানুষ নিয়ে হসপিটাল যাওয়া আসা এবং দোকানপাট বাজারহাট খুবই কষ্ট হইতেছে। মন্ত্রী এমএলএ সবাই আসে ভোট দেওয়ার সময়, কিন্তু ভোট যখন নেওয়া হয় তখন মানে কয় আমরা করিয়া দিমু, আর ভোট শেষ তারা দেখা পাওয়া যায় না, আর আমরা খোঁজখবর নাই। বর্তমানে আমরা এনে বাসিন্দা আছি 30-40টি পরিবার। তাই এই যে 30-40 পরিবারের ছাত্রছাত্রী বা অসুস্থ মানুষ বাজারহাট নৌকা দিয়ে যাওয়া আসা চলাচল করি, কিন্তু এটা ডক্টর হিমন্ত বিশ্বাস মামাকে বলছি যে অনুরোধ করি যে এটা রাস্তাটা যদি আমরা সাহায্য করুন তাহলে আমরা অনেক কৃতজ্ঞ। 20 বছর যাবত এই রাস্তা কোনো মাটি একটা দল মাটি ভরছে না। ওই রুমিনাতে করিয়া গেছলা, আর আইজিমন তো কোনো মাটি ভরছে না। বছর বছর এমএলএ এমপি সবু আইন আবার পরে আমরা সালাম দিবা, প্রণাম জানাইবা, আর আমরা বয়ার স্থান দিমু, চা দিমু, পান দিমু, আর তারা সেবা করবা, সেবা করি সব যাইবা গিয়া, আর পরে কিন্তু আমরা কোনো কাজ হয় না রাস্তা। আর এই আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে স্কুলে যাইতে পারি না, বাজারহাট হইতে মরা একটা মরলে আমরা লইয়া যেতে পারি না, অসুস্থ মানুষ আমরা করতেই বাইর হতে পারি না। এটা কিন্তু আমরা সবচেয়ে বড় আমরা আঘাত লাগে যে আমরা জনগণ নাইনি। আমরা জনগণ থাকিয়া দেশের বুট দিয়াও যদি আমরা রাস্তা লেগে এত কষ্ট করি, তো আমরা এটা ভাগ্যে লেখা না কিতা। হেমন্ত বিশ্ব শর্মা মামা আপনার কাছে কই, আর আপনি আমরা এই দুঃখটা যদি নিবারণ করেন তা আপনার কাছে চিরজীবন হলে কৃতজ্ঞ থাকবো। আর আমরা রাস্তাটা আপনি যেরকম হোক ওরকম আমরা রাস্তাটা একটু ভালো করিয়া দিন, আমরা যে ছোটো বাচ্চা খাইচা লইয়া স্কুল পড়াইতে পারি, বাজারহাট করতে পারি, রোগী যেহেতু সুস্থ করতে পারি, এটাই আপনার কাছে নিবেন। জল পুরা চৈত্র মাস থাকিয়া কার্তিক মাস পর্যন্ত জল থাকে, আর গোলা জল পর্যন্ত আমরা মেলুকে গোলা জলে দিক গিয়া বাজার করতে পারবো, বাচ্চা নিয়েও দিতে পারবো নি। আর সবার তো বাড়ি বাড়ি নৌকা নাই, আমরা কিরকম যেতাম? এটা হেমন্ত মামা তাই দেখুন নানি, কত এমএলএ কত মন্ত্রী আইয়া গেলা, সবারও আমরা খালি প্রণাম জানাই, কিন্তু সেও তো আমরা সমস্যা আমরা দুঃখটা নিবারণ কেউ করুন না। বানাক্রান্ত অঞ্চলে 15 আগস্টের পর স্বাভাবিক হবে পাঠদান, জানালেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু। রাজ্যের বন্যা কবলিত অঞ্চলগুলোতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে তৎপর হয়ে উঠেছে শিক্ষা দপ্তর। মঙ্গলবার শিক্ষামন্ত্রী রনোজ পেগু জানিয়েছেন, শিবসাগর, নাজিরা এবং চড়াইবেউ সহ বন্যা কবলিত জেলাগুলোতে এখনও 1.5 শতাধিক বিদ্যালয় জলমগ্ন হয়ে আছে এবং সেগুলোতে নোংরা আবর্জনা জমা হয়ে রয়েছে। চড়াইদেউ জেলায় 741টি বিদ্যালয়ের মধ্যে 739টি বিদ্যালয় খোলা সম্ভব হলেও শিবসাগরে এখনও প্রায় 154টি বিদ্যালয় খোলা সম্ভব হয়নি। কোথাও জল ও কাদা জমে রয়েছে, আবার কোথাও যাতায়াতের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে জেলা প্রশাসন ও মন্ত্রী বিমল বরার নিজে উপস্থিত থেকে আবদ্ধ জল নিষ্কাশন ও কাদা পরিষ্কারের কাজ তদারকি করছেন। এদিকে শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন যে আগামী 15ই আগস্টের মধ্যেই সমস্ত বিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক করে পুরোদমে পাঠদান শুরু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বিটিএন নিউজ। বানপীড়িত অঞ্চলত শিক্ষাৰ স্বাভাৱিক অৱস্থা ঘূৰাই অনাৰ কাৰণে আমি পাৰ্যমানে চেষ্টা কৰিছোঁ। 1 তাৰিখৰ পৰা গৰম বন্ধটো মানে তাক সম্প্ৰসাৰণ কৰি দিয়া হৈছিলে 10 তাৰিখে, আৰু 10 তাৰিখে আমাৰ বিদ্যালয়সমূহ খুলিছে। কিন্তু মই আজি ৰাতিপুৱাও এইটো এছেছ কৰিছোঁ, আমাৰ একাংশ বিদ্যালয় আমাৰ এতিয়াও খুলিবলৈ বাকী আছে।
এতিয়ালৈকে আমি চৰাইদেউ জিলাত 741খন বিদ্যালয়ৰ 739খন বিদ্যালয়ে আমি খুলিবলৈ সক্ষম হৈছোঁ। মাত্ৰ 2খন স্কুল চৰাইদেউত খুলিবলৈ বাকী আছে, সেই দুখনো আমি খুব কম দিনৰ ভিতৰত আমি খোলাৰ কাৰণে চেষ্টা কৰিম। শিৱসাগৰ জিলাত আমাৰ 1222খন বিদ্যালয় আছিল, তাৰে ভিতৰত 1068খন বিদ্যালয় খুলিলে। আক্ৰান্ত হৈছিলে 555খন গাঁও, তাৰে 401খন বিদ্যালয় ইতিমধ্যে পাঠদান আৰম্ভ হ'ল, যোৱাকালি খুলিলে। এতিয়াও আমি খুলিব নোৱাৰা বা খোলাৰ পৰিৱেশ নোহোৱা বিদ্যালয়ৰ সংখ্যা হ'ল 154। ইয়াত বিভিন্ন কাৰণত ক'ৰবাত বিদ্যালয় এখন ঠিকে আছে, এপ্ৰ'চ ৰুটটো বেয়া, ক'ৰবাত বিদ্যালয়ত এতিয়াও পানী আছে, বোকা আছে। আমি নিজে দেখিছোঁ জিলা প্ৰশাসন মন্ত্ৰী বিমল বৰা ডাঙৰীয়া নিজে থাকি আবদ্ধ হৈ পৰা পানী মুকলি কৰা আৰু পলস চফা কৰা কামত নিয়োজিত হৈ আছে। আৰু শিৱসাগৰ জিলায়ো এটা টাৰ্গেট লৈছে যে 15 আগষ্টৰ ভিতৰত যাতে আটাইকেইখন বিদ্যালয় কাৰ্যক্ষম কৰিব পৰা যায়। 80তম স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুত শিলচর। দেশের সঙ্গে তাল মিলিয়ে আগামী 15ই আগস্ট 80তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে কাছাড় জেলাতেও। স্বাধীনতা দিবস উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়ে মঙ্গলবার বিস্তারিত তথ্য জানান জেলা কমিশনার রাহুল গুপ্ত। জেলা কমিশনার হরঘর তিরঙ্গা কর্মসূচিতে সাধারণ মানুষকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি স্বাধীনতা দিবসের বিভিন্ন অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আবেদন জানান তিনি। ইতিমধ্যে বেশ কিছু কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এবং আগামী দিনেও একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। স্বাধীনতা দিবসের প্রস্তুতি অংশ হিসেবে পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন জেলা কমিশনের। প্রত্যেক নাগরিককে নিজেদের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি জেলার সমস্ত সরকারি দফতরকে নিজেদের কার্যালয় ও আশেপাশে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে দেশাত্মবোধ, জাতীয় ঐক্য ও নাগরিক দায়িত্বের বার্তা নিয়ে সর্বজনীনভাবে 80তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি চলছে। आज हमारे प्रेस बंधु के माध्यम से हम कछार जिला के जितने भी लोग हैं उनको हम बताना चाहेंगे कि हर घर तिरंगा पर प्रोग्राम जो होने वाले हैं, वंदे मातरम एंड पार्टीशन हॉरर रिमेम्बरेंस डे, इस दिस आर ऑल लाइंड अप इन दिस इंडिपेंडेंस डे। 9 तारीख को हमारे तिरंगा बाइक रैली हुई थी जो कि डिस्ट्रिक्ट पुलिस और DTO की तरफ से किया गया था और एक ब्लड डोनेशन कैंप भी किया गया है। 10th to 14 ऑनवर्ड्स हमारे सारे स्कूल, कॉलेजेस और जितने एजुकेशनल इंस्टीट्यूशंस हैं उनमें आर्ट, ऐसे और डिबेट के कॉम्पिटिशन्स चल रहे हैं। 14 अगस्त को हमारे एजुकेशन डिपार्टमेंट की तरफ से गांधी भवन में फाइनल कंपटीशन किया जाएगा और गांधी भवन में ही एक एग्जीबिशन भी किया जाएगा, जिसके लिए हम सारे हमारे जिलावासियों को आमंत्रित करेंगे कि हमारे डिस्ट्रिक्ट्स के बच्चों ने जो आर्ट्स वगैरह करेंगे वो एग्जीबिशन वो वहाँ पर आके वो देख सकते हैं। 10th to 14 ऑनवर्ड्स हमारे विभिन्न इंस्टीट्यूशंस जो हमारे डिस्ट्रिक्ट के हैं, सारे लाइन डिपार्टमेंट्स और सारी एजेंसी स्क्रीनलेस ड्राइव लेगी सारे ऑफिसेज में, स्कूल्स में और जितने भी पब्लिक प्लेसेस हैं। सारे म्यूनसिपैलिटीज़ वगैरह को इन्फॉर्म किया गया है कि वो क्लीननेस ड्राइव लेंगे और हमारे जितने लोग हैं, पब्लिक हैं, हम उनसे भी रिक्वेस्ट करेंगे कि इंडिपेंडेंस डे से पहले वो भी अपने घर के और सराउंडिंग एरिया, नेबर एरिया को क्लीन करें, क्लीननेस ड्राइव रखें। हमारा शहर जितना साफ़ रहेगा उतना ही पॉजिटिविटी के साथ हम लोग इंडिपेंडेंस डे मना पाएंगे एंड ऑल्सो इससे अच्छे वैल्यूज़ बच्चे भी सीखेंगे। 12 and 13 को प्रभात फेरी किया जाएगा। ये ग्राम इलाकों में, ग्राम अंचल के इलाकों में किया जाएगा, जिसका मॉनिटरिंग जिला परिषद करेगा। 13th को सारे सर्कल ऑफिसेज में और सारे ऑफिसेज में और हमारा जो ये रैली भी होगा वहाँ पर वंदे मातरम की सिंगिंग की जाएगी। 14th को ही शाम को एक कैंडल लाइट मार्च होगा जो कि चैम्बर ऑफ कॉमर्स के द्वारा ये रिस्पॉन्सिबिलिटी उनका है, वो कराएंगे। और इस बार फाटक बाज़ार साइड में एक लाइट शो का भी वी आर ट्राइंग टू ऑर्गेनाइज। ये कैंडल लाइट जहाँ पर ख़त्म होगा वहाँ पर लाइट शो होगा। तो ये हमारे जो आगामी 15 अगस्त हैं उसके कुछ शेड्यूल थे जो कि प्रेस माध्यम से हम हमारे जितने जिलावासी हैं उनको ये कहना चाहते थे। आने वाले जो इंडिपेंडेंस डे है
हम सब चाहते हैं कि हम उसको खुशी से और बहुत ही अच्छे से मनाएं। तो हम अपने जितने भी जिलावासी हैं उनको रिक्वेस्ट करेंगे कि आप लोग भी अगर आपके घर के आसपास या किसी भी तरीके की आप संदिग्ध व्हीकल या फिर कुछ ऐसे चीज़ें देखते हैं जो कि थोड़ा सा सस्पिशियस लगता है, तो लोकल थाना में आप लोग रिपोर्ट करिए और इसको रेस करिए, ताकि जो इंडिपेंडेंस डे आ रहे हैं उसको हम लोग पीसफुली कर सकें। क्लीननेस ड्राइव्स लीजिए, अपने बच्चों को मोटिवेट करिए। ऑल गवर्नमेंट ऑफिशियल्स वी आर डूइंग इट। आई वुड रिक्वेस्ट कि हमारे पब्लिक भी करे। और सबसे मेजर इवेंट जो 15 अगस्त को होगा, हमारा डिस्ट्रिक्ट सेलिब्रेशन, वो DSA फील्ड में होगा। हम जिला प्रशासन की तरफ से आप सभी को हम निमंत्रित करना चाहते हैं कि भारी तादाद में आए और ये जो जिला प्रशासन की तरफ से 15 अगस्त का डिस्ट्रिक्ट प्रोग्राम होगा उसको सफल करें। धन्यवाद। ত্রিপুরায় বিভৎস ঘটনা, ডাইনি অপবাদে দম্পতিকে হত্যা। ডাইনি অপবাদে এক দম্পতিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিজ ঘর থেকে উদ্ধার হয়েছে স্বামী স্ত্রীর মরদেহ। ঘটনা সিধাই থানার অন্তর্গত চন্দ্র সাধুপাড়া এলাকায়। মৃতের নাম বিশ্বরায় দেববর্মা 55 এবং আগনতি দেববর্মা 53। রাজ্যের বিশেষ করে উপজাতিদের মধ্যে ডাইনি অপবাদে হত্যাকাণ্ডের ঘটনা অব্যাহত রয়েছে। সিধাই থানার সাধুচন্দ্র পাড়ায় ডাইনি অপবাদে এক দম্পতিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ মিলেছে। বিশেষ করে উপজাতি এলাকাতে ডাইনি অপবাদে একের পর এক নৃশংস খুনের ঘটনা ঘটে যাচ্ছে। অভিযুক্তদের কঠোর শাস্তির আওতায় না আনার ফলেই এই ধরনের কুসংস্কারের বলি হতে হচ্ছে নিরপরাধ মানুষদের। প্রায় 6 মাস পূর্বে সিধাই থানাধীন অভিচরণ সংলগ্ন এলাকায় ডাইনি অপবাদে খুন হয়েছিলেন এক গৃহবধূ। সেই ঘটনা রেশ কাটতে না কাটতে আবারও পূর্বতমাকারী এলাকার চন্দ্র সাধুপাড়া গ্রামের স্বামী স্ত্রীর মৃত্যুর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, বেশ কিছুদিন যাবৎ বিশ্বরায় দেববর্মার ভাই তার বৌদি আগনতি দেববর্মাকে ডাইনি অপবাদ দিয়ে বিভিন্নভাবে মানসিক এবং সামাজিক নির্যাতন শুরু করে। একসময় প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে আগরতলাতে গিয়ে ভাড়া থাকতে হয়েছিল বিশ্বরায় দেববর্মাকে। সম্প্রতি ওনারা বাড়িতে ফিরে এসেছিলেন। তারপরে শুরু হয় আবার মানসিক এবং সামাজিক নির্যাতন। আগনতি দেববর্মাকে ডাইনি আখ্যা দিয়ে সামাজিক সালিশির আহ্বান করা হয়েছিল। দিনের পর দিন তাদের উপর চরম মানসিক এবং সামাজিক নির্যাতন হয়ে আসছিল। অবশেষে নিজ ঘর থেকে স্বামী স্ত্রী দুজনের নিথর দেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে যায় সিধাই থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য পাঠায় পুলিশ। সুনীল দেবনাথ, আগরতলা। আমার জানা হয়েছে পাড়া সবরি ফোন করছে, আমরা ফোন করার পরে আমি শুনছি আমার শাশুড়ি আর শ্বশুরের বিষ খাইয়া মারা গেছে কই আমরা ফোন করছে। তারপরে আমি তো আগরতলাতে থাকি। তারপরে শোনার পরে আমি আইছি। আমি অত খুব জানি আর এটার পরে আমি কিছু জানি না। তারা কোন সমস্যা আসতে বা কিছু কইছে আপনাদেরকে? আমরা তো কিছু আমি শুনি না কিছু। ওনারা কি বাড়িতে একাই থাকেন দুজন স্বামী স্ত্রী? দুজন স্বামী স্ত্রী থাকে। তারা 2 মেয়ে 1 ছেলে। আমি হয়েছে বড় দামার। মেয়েদের বড় মেয়ের মেয়ে আর জামাই। 2 মেয়ের বিয়ে হয়ে গেছে? 2 মেয়ের বিয়ে হয়েছে, ছেলেও বিয়ে হয়েছে। ছেলেতে থাকে শ্বশুর বাড়ির, তারা থাকে 2 জনই, শাশুড়ি আর শ্বশুরে থাকে আর কি ঘরে। ওনারা দুজন শারীরিকভাবে সুস্থ ছিলেন? সুস্থই আসলো। আপনার কি নাম? আমার নাম অজিত। স্বাধীনতা দিবসের প্রস্তুতি নিয়ে সোনাইয়ে সভা। স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার সোনাই সার্কেল অফিসে এক সভা অনুষ্ঠিত হয়। সার্কেল অফিসার দিবাকর দেবের পৌরোহিত্যে আয়োজিত সভায় সোনাই এলাকার বিভিন্ন সরকারি কার্যালয়ের কর্মী ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। সভায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালনের লক্ষ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়। পাশাপাশি হাড়ঘাট তিরঙ্গা ও স্বচ্ছ ভারত অভিযানের মতো কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। BTN নিউজ, সোনাই। আজকে আমাদের সোনাই রেভিনিউ সার্কেলে একটা মিটিং রাখা হয় রিগার্ডিং ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন। এই মিটিংয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের সবাইকে ডাকা হয়। ডিপার্টমেন্টের অফিসার্সরা এসছে, ওরা মিটিং অ্যাটেন্ড করলো। ওদেরকে কয়েকটা কথা আমরা বললাম, যেরকম 15 আগস্টে সকাল 7:30টার সময় ফ্ল্যাগ হোস্টিং হতে লাগে প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা ইনস্টিটিউশনে। প্লাস কারোর যদি প্রাইভেট রেসিডেন্সে করতে লাগে ওটা সকাল 7টার সময় হতে লাগে। এই টাইমিংটা বলা হলো। তারপরে আমাদের অগাস্টের 10 তারিখ থেকে নিয়ে অগাস্টের 14 তারিখ অবধি ক্লিনলিনেস ড্রাইভ একটা রাখার কথা, যেটা আমাদের পিসি স্যার আমাদেরকে ইনস্ট্রাক্ট করেছে। অ্যাকর্ডিংলি এই মেসেজটাও সবাইকে পাস করা হয়েছে, যাতে নিজের নিজের অফিস, স্কুল, কলেজ, এডুকেশনাল ইনস্টিটিউশনস প্লাস নিজের নিজের ঘর
সব কিছু যদি আমরা যতটুকু পরিষ্কার করে রাখতে পারি, একটা ক্লিনলিনেস ড্রাইভ করা হোক প্রত্যেকটা অফিস, প্রত্যেকটা এডুকেশন ইনস্টিটিউশন। তারপরে 13th অগস্ট প্রত্যেকটা অফিসে সবাইকে রিকোয়েস্ট করা হয়েছে 13th অগস্টে প্রত্যেকটা অফিসে বন্দে মাতরম গানটা গাওয়ার জন্য। অফিসার্স অ্যান্ড অল স্টাফ অফিসে, তারপরে এডুকেশনাল ইনস্টিটিউশনে, স্কুল কলেজগুলোতে অ্যাসেম্বলির সময় 13 তারিখ এটা যাতে পড়া হোক, এই ব্যাপারে সবাইকে জানানো হয়েছে। আর সাথে সবাইকে জানানো হয়েছে যে ইন্ডিভিজুয়ালি সবাই নিজের নিজের ঘরে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটা যাতে লাগায়, আর harghartiranga.com ওয়েবসাইটটাতে গিয়ে একটা সেলফি আপলোড করে। এটা খুব নোবেল একটা ইনিশিয়েটিভ, এটাতে যাতে সবাই করে এই ব্যাপারেও সবাইকে বলা হয়েছে। আর বাস এটাই ছিল আমাদের মিটিংয়ের মেইন এজেন্ডা। এটা নিয়ে আমরা মিটিংটা শেষ করলাম, সুন্দরভাবে মিটিংটা হয়ে গেছে। বন্যা দুর্গতদের পাশে SUCI শিবসাগর জোরহাটে বিনামূল্যে চিকিৎসা শিবির। শিবসাগর ও জোরহাটে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ালো SUCI কমিউনিস্ট দলের আসাম রাজ্য কমিটির উদ্যোগে সন্টক ও এলেংমারায় বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে শত শত বন্যা দুর্গত মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও ওষুধ দেওয়া হয়। চিকিৎসকেরা জানান, দীর্ঘদিন জলমগ্ন থাকার কারণে বন্যা কবলিত এলাকায় বিভিন্ন রোগের প্রাদুর্ভাবের আশঙ্কা রয়েছে। তাই নিয়মিত স্বাস্থ্য শিবিরের আয়োজনের জন্য জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আগামী দুদিনও বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় স্বাস্থ্য শিবির চালানো হবে বলে জানিয়েছে দল। BTN নিউজ। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর আরও একবার। হাজতে ড্রোনের মাধ্যমে ডাকসেবা চালু, অসমে নতুন যুগের সূচনা। মহিলাদের অভিযোগ জানাতে নতুন মোবাইল অ্যাপ চালু অসম মহিলা কমিশনের। শিলচরে গুয়াহাটি হাইকোর্টে স্থায়ী বেঞ্চের দাবি রাজ্যসভায়, সরব সুস্মিতা দেব। প্রবীণ রাজনীতিক হেমেন দাস গুরুতর অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন। সোলোমোরার জোড়া গোলে মাতৃভূমি কাপে INFC'র জয়লাভ। আজকের মতো BTN নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।